গপ্পমীরের ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্পমীরের ঠেক এবার শনিবার রাত 9টার পাশাপাশি রোববার সন্ধে 6টাতেও। শুনতে ভুলবেন না GMT শর্টস। গপ্পমীরের ঠেকে আজকের গপ্প রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। অপূর্ব কৃষ্ণ বিএ পাশ করে কলকাতা থেকে দেশে ফিরে আসছে। নদীটি ছোট, বর্ষা শেষে প্রায় শুকিয়ে যায়, কিন্তু এখন শ্রাবণের শেষ, তাই জলে ভরে উঠে একেবারে গ্রামের বেড়া আর বাঁশ ঝাড়ের নিচের অংশ ছুঁয়ে বয়ে চলেছে। বহুদিন ঘন বৃষ্টির পরে আজ মেঘমুক্ত আকাশে রোদ দেখা দিয়েছে। নৌকোয় বসে থাকা অপূর্বর মনের ভেতরের যদি একটা ছবি দেখানো যেত, তবে দেখতে পাওয়া যেত সেখানেও তার মনের নদী নতুন বর্ষায় কুলে কুলে ভরে আলোয় ঝলমল আর বাতাসে ছলছল করে উঠছে। নৌকো ঘাটের নির্দিষ্ট জায়গায় এসে ভিড়ল। নদীর তীর থেকে অপূর্বদের বাড়ির পাকা ছাদ গাছের আড়াল দিয়ে দেখা যাচ্ছে। অপূর্বর আসার খবর বাড়ির কেউ জানে না, তাই ঘাটে কোনো লোক আসেনি। বাবু, ব্যাগটা দিন। থাক থাক থাক, তোমাকে কষ্ট করতে হবে না, ব্যাগটা আমি নিয়ে নিচ্ছি। মাঝি ব্যাগ নিতে উদ্যত হলে অপূর্ব তাকে নিষেধ করে নিজেই ব্যাগ হাতে নিয়ে সানন্দে তাড়াতাড়ি নেমে পড়ল। নামা মাত্রই বিপদ। তীরটা ছিল পিচ্ছিল, ব্যাগ সহ অপূর্ব কাদায় একটা আছাড় খেল। আর ঠিক তখনই কোথা থেকে এক মিষ্টি চড়া গলার হাসির ঢেউ আছড়ে পড়ে পাশের অশ্বত্থ গাছের পাখিগুলোকে একেবারে চমকে দিল। অপূর্ব লজ্জিত হয়ে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে তাকিয়ে দেখল তীরে মহাজনের নৌকো থেকে নতুন ইটের রাশি নামিয়ে রাখা হয়েছে। তারই উপরে বসে একটি মেয়ে হাসির চোটে যেন ফেটে পড়বে এমন অবস্থা। অপূর্ব চিনতে পারল মেয়েটি তাদেরই নতুন প্রতিবেশীর মেয়ে মৃন্ময়ী। দূরে বড় নদীর ধারে ওদের বাড়ি ছিল। সেখানে নদী ভাঙনে ভিটে হারিয়ে বছর 2-3 হলো এই গ্রামে এসে বাস করছে। এই মেয়েটির অখ্যাতির কথা অনেক শোনা যায়। গ্রামের পুরুষরা তাকে ভালোবেসে পাগলি বলে, কিন্তু গিন্নিরা তার ডানপিটে স্বভাবে সব সময় তটস্থ থাকেন। গ্রামের সব ছেলেদের সঙ্গেই তার খেলাধুলা। সমবয়সী মেয়েদের প্রতি তার অবজ্ঞার শেষ নেই। শিশু রাজ্যে এই মেয়েটি যেন একটা ছোটখাটো বর্গির উপদ্রব বললেই হয়। ও বাবা, ও তো ডাকাত। কি উৎপাতটাই না করে ওটা মেয়ে। না না, ধিঙ্গি বাঁধর একটা। আচ্ছা, সেদিন কি করেছো জানো? সব ফুল পেরে নিয়ে চলে গেছে, সব ফুল গাছ পুরো খালি। বাবার আদরের মেয়ে বলেই হয়তো তার এমন দুর্দান্ত দাপট। তা নিয়ে বন্ধুদের কাছে মৃন্ময়ীর মা স্বামীর বিরুদ্ধে নালিশ করতে ছাড়েন না, কিন্তু বাবা তাকে খুব ভালোবাসেন। এই তুমি কিন্তু আশকারা দিয়ে মেয়েটাকে মাথায় তুলছো। একটা কথা শোনে না, আশেপাশে সবাইকে একেবারে নাচিয়ে ছাড়লো। শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, এই মেয়েকে তুমি শাসন করো, নইলে কিন্তু। আহা, মেয়ে আমার একটু চঞ্চল, তাতে কি হয়েছে? কারুর কোনো ক্ষতি তো করছে না। মুখখানা দেখেছ কেমন মায়া ভরা। না না, ও যেমন আছে থাক, ওকে কিছু বলো না তুমি। বাবা কাছে থাকলে মৃন্ময়ীর চোখের জল তার মনে খুব বাজত। এই কথা ভেবেই বিদেশে থাকা স্বামীর কথা মনে করে মৃন্ময়ীর মা মেয়েকে কিছুতেই কাঁদাতে পারেন না। মৃন্ময়ী শ্যামবর্ণা,
ছোট কোঁকড়া চুল পিঠ পর্যন্ত নেমেছে। মুখটা ঠিক যেন বালকের মতো, বড় বড় দুটো কালো চোখ, না আছে লজ্জা না ভয়, না কোনো হাবভাবের লেশ মাত্র। শরীরটা বেশ লম্বা, সুস্থ সবল, স্বাস্থ্যবান, কিন্তু তার বয়স বেশি না কম সে প্রশ্ন কারো মনেই জাগে না। যদি জাগতো তবে এখনো বিয়ে হয়নি কেন বলে লোকে তার বাবা মাকে নিন্দা করত। গ্রামে বিদেশি জমিদারদের নৌকো যেদিন ঘাটে আসে, গ্রামের লোক সসম্ভ্রমে ব্যস্ত হয়ে ওঠে। ঘাটের মেয়েদের ঘোমটা নাক পর্যন্ত নেমে আসে, কিন্তু মৃন্ময়ী কোথা থেকে এক উলঙ্গ শিশুকে কোলে নিয়ে কোঁকড়া চুল পিঠে দুলিয়ে ঘাটে এসে হাজির হয়। যে দেশে ব্যাধ নেই, বিপদ নেই, সেই দেশের হরিণ শিশুর মতো নির্ভীক কৌতূহলে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। তারপর নিজের বন্ধুদের কাছে ফিরে গিয়ে এই নবাগত প্রাণীদের আচার ব্যবহার চালচলন নিয়ে অনেক বিস্তারে গল্প করে। আজ ঘাটে কি দেখলাম জানিস? একটা বড় বাস্ক, সে তো এত বড় যে নামানোই যাচ্ছে না। আর তারপর কি আমাদের অপূর্ব এর আগে ছুটির সময় বাড়ি এসে এই বাঁধনহীন মেয়েটিকে 2-4 বার দেখেছে। অবসরে, এমনকি ব্যস্ততার মধ্যেও তার কথা ভেবেছে। পৃথিবীতে অনেক মুখই চোখে পড়ে, কিন্তু কিছু কিছু মুখ কথা নেই, বার্তা নেই, সরাসরি মনের মধ্যে জায়গা করে নেয়। সেটা শুধু সৌন্দর্যের জন্য নয়, অন্য কোনো গুণের কারণেও। সে গুণটা বোধ হয় স্বচ্ছতা। অধিকাংশ মুখে মানুষের স্বভাব ফুটে ওঠে না, কিন্তু যে মুখে ভেতরের রহস্যময় মানুষটি অবাধে বেরিয়ে আসে, সেই মুখ হাজার মানুষের মধ্যেও চোখে পড়ে এবং মুহূর্তেই মনে গেঁথে যায়। এই মেয়েটির চোখে মুখে এক দুরন্ত অবাধ্য স্বভাব বন্য হরিণের মতো ছটফট করে খেলা করে। তাই এই প্রাণ চঞ্চল মুখখানি একবার দেখলে আর সহজে ভোলা যায় না। তবে মৃন্ময়ীর হাসির শব্দ যতই মিষ্টি হোক, হতভাগা অপূর্বর কাছে তা ছিল বড়ই যন্ত্রণাদায়ক। মাঝি কাকা, ব্যাগটা নাও। সে তাড়াতাড়ি মাঝির হাতে ব্যাগ দিয়ে লজ্জিত মুখে দ্রুত বাড়ির দিকে হাঁটতে শুরু করল। আয়োজনটা বেশ চমৎকার ছিল। নদীর তীর, গাছের ছায়া, পাখির গান, সকালের রোদ। ইটের স্তূপটা তেমন উল্লেখযোগ্য না হলেও যে তার উপরে বসেছিল সে এই শুকনো নিরস জায়গাটাকেও সুন্দর করে তুলেছিল। কিন্তু হায়, এমন সুন্দর দৃশ্যের মধ্যে পা রাখা মাত্রই যে সমস্ত কাব্য প্রহসনে বদলে যাবে, এর চেয়ে ভাগ্যের নিষ্ঠুর রসিকতা আর কি বা হতে পারে। সেই ইটের শিখর থেকে ভেসে আসা হাসির শব্দ শুনতে শুনতে চাদরে আর ব্যাগে কাদা মেখে গাছের ছায়ার মধ্যে দিয়ে অপূর্ব বাড়িতে গিয়ে পৌঁছল। ওমা, অপু, তুই? হঠাৎ ছেলেকে দেখে তার বিধবা মা আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। ওরে, বাজার করতে হবে তো, তোরা সব কই গেলি? এই জায়গিনি মা। তখনই ক্ষীর, দই আর রুই মাছের খোঁজে লোক ছুটল চারিদিকে। পাড়া প্রতিবেশীদের মধ্যেও একটা শোরগোল পড়ে গেল। ওরে অপু এসেছে। আমাদের অপু কি খবরটা না দিয়ে চলে গেল। কতদিন দেখিনি ছেলেটাকে। আরে রাঙা কাকিমা, ভালো আছো? খাওয়া দাওয়ার পর মা অপূর্বর বিয়ের কথা তুললেন। অপূর্ব অবশ্য সেসবের জন্য তৈরিই ছিল, কারণ প্রস্তাবটা অনেক আগের, কিন্তু সে আধুনিকতার দোহাই দিয়ে জেদ ধরেছিল যে না মা, বিয়ে পাশ না করে আমি বিয়ে করব না। মা এতকাল সেই আশাতেই অপেক্ষা করেছিলেন, তাই এখন আর কোনো অজুহাত ধোপে টিকবে না। অপূর্ব বলল, আগে তো পাত্রী ঠিক হবে, তারপর সে পাত্রী দেখা হবে, তারপর বিয়ে। সে এখন অনেক দেরি আছে।
পাত্রী দেখা হয়ে গেছে, ও নিয়ে তোকে ভাবতে হবে না। ইয়ে মা, মানে মেয়ে না দেখে আমি বিয়ে করতে পারবো না। এমন সৃষ্টি ছাড়া কথা কখনো শুনিনি বাপু। তবুও শেষমেশ তিনি রাজি হলেন। সেদিন রাতে অপূর্ব প্রদীপ নিভিয়ে বিছানায় শোয়ার পর বর্ষা রাতের সমস্ত শব্দ আর নিস্তব্ধতার ওপার থেকে তার কানে বারবার একটা খিলখিল হাসির শব্দ বাজতে লাগলো। তার মন নিজেকে কেবল এই বলেই কষ্ট দিতে লাগলো যে সকালবেলার ওই আছাড় খাওয়ার ব্যাপারটা কোনোভাবে শুধরে নেওয়া দরকার। মেয়েটা তো জানলই না যে আমি অপূর্ব কৃষ্ণ। অনেক পড়াশোনা করেছি, কলকাতায় অনেক দিন কাটিয়ে আসছি। হঠাৎ পিছলে কাদায় পড়ে গেলেও আমি উপহাস করার মতো কোনো যে সে গেঁয়ো ছেলে নই। পরের দিন অপূর্ব কনে দেখতে যাবে। বেশি দূরে নয়, তাদের পাড়াতেই বাড়ি। অপূর্ব একটু যত্ন করেই সাজল। ধুতি চাদর ছেড়ে সিল্কের চাপকান জোব্বা আর মাথায় একটা গোল পাগড়ি এবং তার সাথে বার্নিশ করা জুতো পায়ে সিল্কের ছাতা হাতে বের হলো। আমাদের ছেলে এসেছে গো, কি সুন্দর সেজেছে দেখো। হবু শ্বশুর বাড়িতে পা রাখা মাত্রই একেবারে ধুম পড়ে গেল। পুরো রাজপুতদের গো, কি ভালো মানাবে আমাদের মেয়ের সঙ্গে বলো। অবশেষে ঠিক সময় কাঁপা কাঁপা হৃদয়ের মেয়েটিকে ঘষে মেজে রং করে খোঁপায় রাংতা জড়িয়ে আর পাতলা রঙিন কাপড়ে মুড়িয়ে বরের সামনে আনা হলো। সে এক কোণে নীরবে মাথা নিচু করে হাঁটুতে মুখ লুকিয়ে বসে রইল। পাশে এক বয়স্কা পরিচারিকা তাকে সাহস দেওয়ার জন্য দাঁড়িয়ে রইল। কনের এক ছোট ভাই এই নতুন লোকটির পাগড়ি, ঘড়ির চেন আর নতুন গজানো দাড়ি এক মনে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। অপূর্ব কিছুক্ষণ গোঁফে তা দিয়ে জিজ্ঞেস করল, তা কি পড়ো তুমি? কিন্তু সেই গয়না আর কাপড়ে ঢাকা লজ্জার স্তূপ থেকে কোনো উত্তর এলো না। কি রে, উত্তর দে। কয়েকবার প্রশ্ন করার পর আর পিঠে দাসীর হাতের গুঁতো খাওয়ার পর মেয়েটি বলল, চারুপাঠ দ্বিতীয় ভাগ, ব্যাকরণ সার প্রথম ভাগ, ভূগোল বিবরণ, পাটিগণিত আর ভারতবর্ষের ইতিহাস। ঠিক তখনই বাইরে ধূপ ধাপ শব্দ শোনা গেল এবং এক মুহূর্তের মধ্যে হাঁপাতে হাঁপাতে চুল উড়িয়ে মৃন্ময়ী ঘরে ঢুকল। অপূর্বর দিকে ফিরেও না তাকিয়ে সে সরাসরি কনের ভাই রাখালের হাত ধরে টানাটানি শুরু করলো। চল চল চল, রাখাল খেয়ে চল। আমি খেলবো না। চল আগে, আরে চল না। ছাড় আমাকে, ছাড় না। রাখাল তখন অপূর্বর ঘড়ির চেন দেখায় ব্যস্ত। সে নড়তেই চাইল না। দাসীটি নিচু গলায় মৃন্ময়ীকে কড়া করে ধমক দিতে লাগলো। ও কি, ছাড় না, রাখালকে ছাড়, ছাড় বলছি। অপূর্ব নিজের সব গাম্ভীর্য এবং গৌরব এক করে পাগড়ি মাথায় দিয়ে মাটিতে দৃষ্টি স্থির করে মূর্তির মতো চুপচাপ বসে রইল এবং পেটের কাছে ঘড়ির চেন নাড়তে লাগলো। আর চল চল বলছি তো, আমি খেলবো না। চল না। আয় 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 আমার সাথে। আরে চল না রাখাল, ছাড় চল আমাকে, রে। আমি খেলবো না। আয় বলছি, ছাড় না। চল আমার সাথে। শেষে রাখালকে নড়াতে না পেরে মৃন্ময়ী তার পিঠে সজোরে এক চড় কষালো এবং যাওয়ার সময় কোণের মাথার ঘোমটা হ্যাচকা টানে খুলে দিয়ে ঝড়ের মতো বেরিয়ে গেল। দাসীটি রাগে ফুঁসতে লাগলো আর নিজের বোনের হঠাৎ ঘোমটা খুলে যাওয়ায় রাখাল খিলখিল করে হেসে উঠল। পিঠে চড়টাকে সে কিছুই মনে করল না, কারণ ওদের মধ্যে এমন লেনদেন লেগেই থাকে। এমনকি আগে মৃন্ময়ীর চুল বেশ লম্বা ছিল। একদিন রাখাল হঠাৎ কাঁচি চালিয়ে তার ঝুঁটি কেটে দিয়েছিল। দেখ দেখ তোকে কেমন লাগছে দেখ। মৃন্ময়ী তখন দেখ রেগে একবার গিয়ে আয়না। সেই কাঁচি দিয়ে নিজের বাকি চুল ক্যাচ ক্যাচ করে কেটে ফেলেছিল।
ঝোপ থেকে ছিঁড়ে পড়া আঙুর ফলের মতো তার কোঁকড়া চুল মাটিতে পড়েছিল। ওদের মধ্যে শাসনের ধরনটা এমনটাই ছিল। এরকম নীরব পরিবেশে পরীক্ষা আর বেশিক্ষণ চলল না। কোণে কোনো মতে দাসীর সাথে ভেতরে চলে গেল। অপূর্ব বেশ গাম্ভীর্যের সাথে গোঁফে তা দিতে দিতে ঘর থেকে বেরোলো। তারপর দরজার কাছে গিয়ে দেখল তার বার্নিশ করা নতুন জুতো জোড়া সেখানে নেই। এ কি, আমার জুতো জোড়া কই? অনেক খুঁজেও তার হদিশ আর পাওয়া গেল না। কে নিয়ে গেল একবার বলো তো দেখি। জিনিস চুরি করা কারও মঙ্গল হয় না। বাড়ির সবাই খুব অপ্রস্তুত হয়ে পড়ল এবং চোরের ওপর গালমন্দের বৃষ্টি শুরু হলো। শেষ পর্যন্ত আর উপায় না দেখে বাড়ির কর্তার একজোড়া পুরনো ঢিলে ঢালা চটি পরে চাপকান পাগড়ি পরা অপূর্ব কাদা মাখা পথ দিয়ে খুব সাবধানে হাঁটতে লাগলো। পুকুর ধারে নির্জন পথের মোড়ে আবারও সেই চড়া গলার হাসির আওয়াজ শোনা গেল। মনে হলো যেন বনের কোনো কৌতুক প্রিয় বনদেবী অপূর্বর ওই ঢিলে ঢালা চটি জোড়া দেখে হাসি থামাতে পারছে না। অপূর্ব থমকে দাঁড়িয়ে এদিক ওদিক ভালো করে তাকাতেই সেই নির্লজ্জ অপরাধিনী ঝোপ বন থেকে বেরিয়ে এসে জুতোগুলো সামনে রেখে পালাবার চেষ্টা করল। অপূর্ব দ্রুত তার দুহাত ধরে তাকে বন্দি করে ফেলল। মৃন্ময়ী এঁকে বেঁকে হাত ছাড়িয়ে পালানোর অনেক চেষ্টা করেও পারল না। তার কোঁকড়া চুলে ঢাকা দুষ্টুমি ভরা মিষ্টি মুখে গাছের আড়াল থেকে সূর্যের আলো এসে পড়ল। রোদ্দুর মাখা উজ্জ্বলতায় নির্মল চঞ্চল ঝর্ণার স্বচ্ছ জলের দিকে কোনো পথিক যেমন অবাক হয়ে তাকিয়ে থাকে, অবনত চোখে অপূর্ব তেমনি গম্ভীর দৃষ্টিতে মৃন্ময়ীর মুখের দিকে আর তার উজ্জ্বল দুটো চোখের দিকে চেয়ে রইল। তারপর অত্যন্ত ধীরে ধীরে হাতের মুঠো আলগা করে যেন নিজের কর্তব্য অসম্পূর্ণ রেখে তাকে ছেড়ে দিল। অপূর্ব যদি তাকে রেগে গিয়ে মারধর করত তাহলে মৃন্ময়ী হয়তো অবাক হতো না, কিন্তু নির্জন পথে এই অদ্ভুত নীরব শাস্তির কোনো মানে সে বুঝতে পারল না। মৃন্ময়ীর হাসির শব্দ নূপুরের মতো সারা আকাশ জুড়ে বাজতে লাগলো, আর চিন্তামগ্ন অপূর্ব কৃষ্ণ অত্যন্ত ধীর পায়ে বাড়িতে এসে উপস্থিত হল। অপূর্ব সারাটা দিন নানা অজুহাত অছিলায় অন্তঃপুরে মায়ের সঙ্গে দেখা করতে গেল না। বাইরে নিমন্ত্রণ ছিল, সেখানেই খেয়ে এলো। অপূর্বর মতো একজন শিক্ষিত গম্ভীর আর ভাবুক মানুষ কেন যে একটা সামান্য অশিক্ষিত মেয়ের কাছে নিজের হারানো সম্মান ফিরে পেতে আর নিজের গুরুত্ব বোঝাতে এতটা ছটফট করছিল তা বোঝা মুশকিল। পাড়াগাঁয়ের একটা চঞ্চল মেয়ে, তাকে সাধারণ মানুষ ভাবলেই বা কি? সে যদি তাকে হাসির পাত্র বানিয়ে পরের মুহূর্তেই সব ভুলে গিয়ে রাখালের মতো এক নির্বোধ অজ্ঞ ছেলের সঙ্গে খেলায় মেতে ওঠে, তাতেই বা তার কি ক্ষতি? তার কাছে প্রমাণ করার কি দরকার যে অপূর্ব বিশ্বদ্বীপ নামের মাসিক পত্রিকায় বইয়ের সমালোচনা লেখে, কিংবা তার তোরঙ্গের ভেতরে সুগন্ধি জুতো, রুবিনির ক্যাম্ফার আর রঙিন চিঠির কাগজের পাশাপাশি হারমোনিয়াম শিক্ষা বইয়ের সঙ্গে একখানা কবিতা ঠাসা খাতা পড়ে আছে, যেটা ভবিষ্যতের বড় কোনো সাহিত্যিক হওয়ার অপেক্ষায় দিন গুনছে? কিন্তু মনকে বোঝানো বড় কঠিন। এই গ্রাম্য চঞ্চলা মেয়েটির কাছে অপূর্ব কৃষ্ণ রায় BA কোনোভাবেই হার মানতে রাজি নয়। সন্ধ্যের সময় যখন সে ভেতরে গেল, মা তাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে অপু,
মেয়ে কেমন দেখলি? পছন্দ হলো তো? মেয়ে দেখেছি মা, ওদের মধ্যে একজনকে আমার পছন্দ হয়েছে। ওদের? তুই আবার কটা মেয়ে দেখলি? ওই যে ওই যে মানে? কিরে, স্পষ্ট করে বল, কোন মেয়েকে দেখলি তুই? মা, আসলে ওই মেয়েটা, মানে জানি না কেন আমার। দেখ অপু, এত ভান করিস না। একে তো লেখাপড়ার দোহাই দিয়ে এতদিন বিয়েটাকে ঠেলেছিস। আমার কিন্তু বয়স হচ্ছে, নাতিপুতির মুখটুকু দেখতে দিবি নাকি? মৃন্ময়ী। কে? মৃন্ময়ী। শরতের মেয়ে? হায় ভগবান, এত লেখাপড়া শিখে শেষে ছেলের এই পছন্দ? না না অপু, অন্য মেয়ে দেখ তুই। ওই মেয়ে, ওই পাগলিকে একেবারেই না। প্রথমে অপূর্বর খুব লজ্জা লাগছিল, কিন্তু মা যখন কড়া আপত্তি করতে শুরু করলেন তখন তার সেই লজ্জা কেটে গেল। সে জেদ ধরে বলে বসল, মা, মৃন্ময়ীকে ছাড়া আর কাউকে আমি বিয়ে করব না। সেদিনের সেই পুতুলের মতো শান্ত মেয়েটির কথা সে যত ভাবল, বিয়ের ব্যাপারে তার বিরক্তি ততই বাড়তে লাগলো। 2-3 দিন মা ছেলের মধ্যে মান অভিমান, খাওয়া দাওয়া, ঘুম বন্ধ থাকার পর শেষ পর্যন্ত অপূর্বই জিতল। মা মনকে বোঝালেন, মৃন্ময়ী এখনো ছোট, শরৎ তাকে ঠিকমতো শাসন করতে পারেনি। ও বিয়ের পর আমার হাতে পড়লে ওই পাগল মেয়ে স্বভাব ঠিক বদলে যাবে। না না, যতই পাগলের মতো থাকুক, মেয়েটার মুখখানা সত্যিই সুন্দর। কিন্তু বৌমার অমন ছোট ছোট চুল, ছি ছি। ও ঠিক আছে, বেশি বেশি করে তেল মাখিয়ে দেবো, শক্ত করে চুল বেঁধে দেবো, ও আপনিই বড় হয়ে যাবে। কিন্তু পাড়ার লোকজন সবাই অপূর্বর এই পছন্দকে অপূর্ব পছন্দ বলে রসিকতা করতে লাগলো। পাগলি মৃন্ময়ীকে সবাই ভালোবাসতো ঠিকই, কিন্তু ঘরের বউ করার মতো যোগ্য বলে কেউই মনে করত না। অপূর্ব পাত্রীর নাম পাগল ছাগল মেয়েকে কেউ বিয়ে করে ঘরে তবে মেয়েটার স্বভাব কিন্তু মন্দ নয়, তাই বলে বাড়ির বউ। মৃন্ময়ীর বাবা ঈশান মজুমদারকে যথা সময় খবর দেওয়া হলো। তিনি একটা স্টিমার কোম্পানির কেরানি হিসেবে নদীর তীরের এক ছোট্ট স্টেশনে টিনের চালা দেওয়া ঘরে মালপত্র ওঠানো নামানো আর টিকিট বিক্রির কাজ করতেন। মেয়ের বিয়ের খবর শুনে তার 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সেই চোখের জলে কতটা দুঃখ আর কতটা আনন্দ মিশেছিল তা মেপে বলা সম্ভব নয়। মেয়েটার কপালে এত ভালো ছিল। ঠাকুর, তুমি মুখ তুলে চেয়েছো, ঠাকুর তুমি মুখ তুলে চেয়েছো। মেয়ের বিয়ের জন্য ঈশান বড় সাহেবের কাছে ছুটির আবেদন করলেন, কিন্তু সাহেব ব্যাপারটাকে তুচ্ছ মনে করে একদমই গুরুত্ব দিলেন না এবং ছুটি নাকচ করে দিলেন। তখন ঈশান পুজোর সময় 1 সপ্তাহের ছুটি পাওয়ার আশার কথা জানিয়ে ততদিন পর্যন্ত বিয়ে পিছিয়ে দেওয়ার উপদেশ দিয়ে বাড়িতে চিঠি লিখলেন। কিন্তু অপূর্বর মা জানালেন, এই মাসেই ভালো বিয়ের লগ্ন আছে, আর দেরি করা সম্ভব নয়। দুদিকের প্রার্থনায় যখন নাকচ হয়ে গেল, তখন ব্যথিত মনে ঈশান পুনরায় মালপত্র ওঠানো নামানো আর টিকিট বিক্রির কাজে মনোযোগ দিলেন। অতঃপর মৃন্ময়ীর মা এবং পাড়ার বয়স্ক মহিলারা মিলে মৃন্ময়ীকে দিন রাত আসন্ন কর্তব্য সম্বন্ধে উপদেশ দিতে শুরু করলেন। এই মেয়ে, মন দিয়ে শোন, এখন থেকে অনেক কিছু মেনে চলতে হবে, কিন্তু খেলাধুলো বন্ধ, এই যে ধিঙ্গিপনা করে বেড়াস বন্ধ, ছেলেদের সাথে কথা বলা বন্ধ, জোরে জোরে হাসা বন্ধ, খাবার সময় আওয়াজ করা বন্ধ, আর অসভ্যের মতো খাওয়া সেটাও একদম বন্ধ।
সব কিছুর ওপর নানা নিষেধাজ্ঞা আর পরামর্শ দিয়ে তারা বিয়েটাকে এক ভয়ঙ্কর বিভীষিকা বানিয়ে তুললেন। ওরে বাবারে বাবা, এ তো সবই বন্ধ। ভয়ে আর দুশ্চিন্তায় মৃন্ময়ীর মনে হতে লাগলো যে তার বোধহয় যাবজ্জীবন কারাদণ্ড আর তারপরে ফাঁসির হুকুম হয়েছে। সে ডান পিঠে ঘোড়ার মতো ঘাড় বাঁকিয়ে পিছিয়ে গেল এবং জেদ ধরে বলে বসলো, না 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 না, আমি বিয়ে করব না, কিছুতেই না। কিন্তু তবুও বিয়ে করতে হলো। তারপরে শুরু হলো শাসন ও শিক্ষা। এক রাতের মধ্যেই মৃন্ময়ীর পুরো পৃথিবীটা অপূর্বর মায়ের অন্দরমহলে বন্দী হয়ে গেল। শাশুড়ি সংশোধনের কাজে নেমে পড়লেন। গম্ভীর মুখ করে বললেন, দেখো বাছা, তুমি তো আর কচি খুকি নও। আমাদের ঘরে কিন্তু এমন বেহায়াপনা করা চলবে না। শাশুড়ি যেভাবে কথাটা বললেন মৃন্ময়ী তা সেভাবে নিল না। সে ভাবল, এ ঘরে যদি না চলে তবে বোধহয় অন্য কোথাও যেতে হবে। বিকেলের দিকে তাকে আর কোথাও দেখা গেল না। কোথায় গেলি রে পাগলি? ও মা, এত করে বোঝালাম, গেল কোথায় মেয়েটা? কোথায় গেল কোথায় গেল খোঁজ পড়ে গেল চারিদিকে। অবশেষে বিশ্বাসঘাতক রাখাল তাকে তার গোপন আস্তানা থেকে ধরিয়ে দিল। সে বটতলায় রাধাকান্ত ঠাকুরের ফেলে রাখা ভাঙা রথের মধ্যে গিয়ে লুকিয়ে বসেছিল। ছি ছি, হ্যাঁ রে, তোর না বিয়ে হয়ে গেছে? এভাবে না বলে চলে যায় কেউ? সংসারের মঙ্গল অমঙ্গলের ব্যাপার নেই একটা? এই এই শোন, তোর কি কোনো আক্কেল নেই? ছি 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 ছি, এমন বেহায়া বউ বাড়ি ছেড়ে পালালো? হ্যাঁ, কি অলক্ষণে মেয়ে রে বাবা। শাশুড়ি, মা আর পাড়ার যত হিতৈষী ছিলেন তারা মিলে মৃন্ময়ীকে যে পরিমাণ লাঞ্ছনা করলেন তা আপনারা সহজেই কল্পনা করতে পারেন। রাতে আকাশ ঘন মেঘলা হয়ে ঝুপঝুপ করে বৃষ্টি শুরু হলো। অপূর্ব বিছানার মধ্যে ধীরে ধীরে মৃন্ময়ীর কাছে একটু এগিয়ে গিয়ে কানে কানে নিচু স্বরে বলল, মৃন্ময়ী, তুমি আমাকে ভালোবাসো না? না, আমি তোমাকে কখনোই ভালোবাসবো না। তার সব রাগ আর সব শাস্তি যেন জমাট বাঁধা বজ্রের মতো অপূর্বর মাথায় আছড়ে ফেলল। অপূর্ব মনে কষ্ট পেল। কেন? আমি তোমার কাছে কি দোষ করেছি? তুমি আমাকে বিয়ে করলে কেন? এই অপরাধের কোনো সন্তুষ্ট করার মতো জবাব দেওয়া কঠিন, কিন্তু অপূর্ব মনে মনে ভাবল, যে করেই হোক এই অবাধ্য মনটাকে বশ করতেই হবে। শুনছেন গপ্প মিরে ঠেকের আজকের গপ্প রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। পরদিন শাশুড়ি মৃন্ময়ীর বিদ্রোহী ভাব দেখে তাকে ঘরে তালা বন্ধ করে রেখে দিলেন। সে নতুন খাঁচায় বন্দি পাখির মতো প্রথমে কিছুক্ষণ ঘরের ভেতর ছটফট করে বেড়ালো। দরজা খুলুন, দরজা খুলুন, আমি কিন্তু আমার দরজা ভেঙে দেবো। খুলুন বলছি। শেষে পালাবার কোনো পথ না পেয়ে বিফল রাগে বিছানার চাদরটা দাঁত দিয়ে ছিঁড়ে কুচি কুচি করে ফেলল এবং মাটির ওপর উপুড় হয়ে পড়ে মনে মনে বাবাকে ডাকতে ডাকতে কাঁদতে লাগলো। বাবা, বাবা তুমি কোথায়? তুমি আমাকে নিয়ে যাও বাবা, দেখো ওরা আমাকে আটকে রেখেছে বাবা, বাবা।
এমন সময় ধীরে ধীরে কেউ একজন তার পাশে এসে বসল। স্নেহ মাখা দু হাতে তার ধুলো মাখা চুলগুলো গাল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করল অপূর্ব। মৃন্ময়ী জোরে মাথা নেড়ে তার হাত সরিয়ে দিল। অপূর্ব কানের কাছে মুখ নামিয়ে মৃদু স্বরে বলল, আমি লুকিয়ে দরজা খুলে দিয়েছি, এসো আমরা খিড়কির বাগান দিয়ে পালিয়ে যাই। না, অপূর্ব তার চিবুক ধরে মুখটা তোলার চেষ্টা করে বলল, মৃন্ময়ী একবার দেখো কি এসেছে। রাখাল মেঝেতে থাকা মৃন্ময়ীর দিকে তাকিয়ে বোকার মতো দরজার কাছে দাঁড়িয়েছিল। মৃন্ময়ী মুখ না তুলেই অপূর্বর হাত ঠেলে দিল। না, 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 দেখবো না, আমি দেখবো না। রাখাল তোমার সাথে খেলতে এসেছে, খেলতে যাবে? না, না। রাখালও সুবিধে হবে না বুঝে কোনো মতে ঘর থেকে পালিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। অপূর্ব বসে রইল চুপ করে। মৃন্ময়ী যখন কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল, তখন অপূর্ব পা টিপে টিপে বাইরে বেরিয়ে দরজায় শিকল তুলে দিয়ে চলে গেল। তারপর দিন মৃন্ময়ী বাবার কাছ থেকে একটা চিঠি পেল। তিনি তার প্রাণের আদরের মৃন্ময়ীর বিয়ের সময় থাকতে পারেননি বলে দুঃখ করে নবদম্পতিকে আশীর্বাদ পাঠিয়েছেন। মৃন্ময়ী শাশুড়িকে গিয়ে বলল, আমি বাবার কাছে যাব। তোমার বাপ কোথায় থাকে তার ঠিকানা নেই, বলছে বাবার কাছে যাব। ওনার সৃষ্টি আবদার। সে আর কোনো কথা না বলে চলে গেল। নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে অসহায় মানুষের মতো দেবতার কাছে প্রার্থনা করার ভঙ্গিতে বলতে লাগলো, বাবা, আমাকে তুমি নিয়ে যাও না বাবা, এখানে আমার কেউ নেই, এখানে থাকলে আমি বাঁচবো না বাবা। গভীর রাতে তার স্বামী ঘুমিয়ে পড়লে মৃন্ময়ী ধীরে ধীরে দরজা খুলে ঘরের বাইরে বেরিয়ে এলো। মাঝে মাঝে মেঘ জমছিল ঠিকই, কিন্তু জ্যোৎস্না রাতে পথ দেখতে পাওয়ার মতো আলোটুকু ছিল। বাবার কাছে যেতে হলে কোন পথে যেতে হবে মৃন্ময়ী তার কিছুই জানত না। শুধু তার মনে বিশ্বাস ছিল, যে পথ দিয়ে চিঠিপত্র বিলির রানাররা যায়, সেই পথ দিয়ে পৃথিবীর সব ঠিকানায় পৌঁছানো যায়। মৃন্ময়ী সেই ডাকের পথ ধরে হাঁটতে শুরু করল। হাঁটতে হাঁটতে তার শরীর শ্রান্ত হয়ে এলো। রাতও প্রায় শেষ। বনের ভেতর যখন দু একটা পাখি ডাকবো ডাকবো করছে, কিন্তু সময় ঠিক বুঝতে না পেরে ইতস্তত করছে, তখন মৃন্ময়ী পথের শেষে নদীর ধারে এক বড় বাজারের মতো জায়গায় এসে পৌঁছল। এরপর কোন দিকে যাবে ভাবছে, এমন সময় পরিচিত ঝমঝম শব্দ শুনতে পেল। চিঠির থলে কাঁধে করে ঊর্ধ্বশ্বাসে ডাকের রানার এসে হাজির হলো। মৃন্ময়ী তাড়াতাড়ি তার কাছে গিয়ে বলল, কুশিগঞ্জে আমি বাবার কাছে যাব, আমাকে তুমি সঙ্গে নিয়ে চলো না। কুশিগঞ্জ কোথায় আমি জানি না। মাঝি, এই মাঝি, ওটো, নৌকা চালো, নৌকা চালো। সে ঘাটে বাঁধা ডাক নৌকোর মাঝিকে জাগিয়ে নৌকো ছেড়ে দিল। তার দয়া দেখানোর বা প্রশ্ন করার মতো সময় নেই। একেবারে টাটকা। কত দাম? দেখতে দেখতে হাট বাজার জেগে উঠল। মৃন্ময়ী ঘাটে নেমে একজন মাঝিকে ডেকে বলল, মাঝি, আমাকে কুশিগঞ্জে নিয়ে যাবে গো। মাঝির উত্তর দেওয়ার আগেই পাশের নৌকো থেকে একজন বলে উঠল, আরে মিনুমা, তুমি এখানে কোত্থেকে? বনমালী, আমি কুশিগঞ্জে বাবার কাছে যাব, আমাকে তোর নৌকায় নিয়ে চল না। বনমালী তাদের গ্রামেরই মাঝি। সে এই ডানপিটে মেয়েটিকে ভালোভাবেই চিনত। বাবার কাছে যাবে? সে তো ভালো কথা, চলো আমি নিয়ে যাচ্ছি।
মৃন্ময়ী নৌকোয় উঠল। মাঝি নৌকো ছেড়ে দিল। মেঘ করে মুষলধারে বৃষ্টি শুরু হলো। ভাদ্রের ভরা নদী ফুলে ফেঁপে উঠে নৌকো দুলতে লাগল। মৃন্ময়ীর সারা শরীর ঘুমে আচ্ছন্ন হয়ে আসছিল। আঁচল পেতে সে নৌকোর ভেতরেই শুয়ে পড়ল এবং এই দুরন্ত মেয়েটি নদীর দোলায় প্রকৃতির স্নেহে শান্ত শিশুর মতো অঘোরে ঘুমিয়ে পড়ল। জেগে উঠে মৃন্ময়ী দেখল সে তার শ্বশুর বাড়ির খাটে শুয়ে আছে। কেমন মেয়ে মানুষ গা তুমি, বিয়ে হয়ে গেছে সে কথা কি ভুলে গেছো? তাকে জাগতে দেখে ঝি বকুনি শুরু করল। ঝির চড়া গলা শুনে শাশুড়ি এসে খুব কড়া কথা বলতে লাগলেন। কোনো ভদ্র বাড়ির মেয়ে বউ মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে যায় এমন কথা শুনেছো? বাপের কেমন শিক্ষা দীক্ষা এখন হাড়ে হাড়ে টের পেতে হচ্ছে। এত সাহস! মৃন্ময়ী বড় বড় চোখ করে চুপচাপ তার মুখের দিকে তাকিয়ে রইল। অবশেষে তিনি যখন তার বাবার শিক্ষার উপর কথা তুললেন, তখন মৃন্ময়ী দ্রুত পাশের ঘরে ঢুকে ভেতর থেকে খিল আটকে দিল। অপূর্ব লজ্জার মাথা খেয়ে মায়ের কাছে এসে বলল, মা, বউকে দু একদিনের জন্য একবার বাপের বাড়ি পাঠিয়ে দিলে দোষ কি? দেখেছো? হ্যাঁ, দেখেছো? এখন বউ এসেছে বলে মায়ের সাথে তর্ক করছে। ওরে, আমি যেই মেয়েকে দেখালাম তাকে তোর পছন্দ হলো না, বলে এই ডাকাত মেয়েকে ছাড়া কাউকে বিয়ে করবে না। অপু, তোকে তো আমি এভাবে মানুষ করিনি। হ্যাঁ, দুদিনেই তুই এমন হয়ে গেলি কি করে বাবা? হ্যাঁ, সেদিন সারাটা দিন বাইরে ঝড় বৃষ্টি আর ঘরের ভেতরেও সমান তালে অশান্তি চলতে লাগলো। তারপর দিন গভীর রাতে অপূর্ব মৃন্ময়ীকে ধীরে ধীরে জাগিয়ে তুলল। মৃন্ময়ী, মৃন্ময়ী, মিনু তোমার বাবার কাছে যাবে? মৃন্ময়ী এক ঝটকায় অপূর্বর হাত চেপে ধরে চমকে উঠে বলল, যাবো। তবে এসো, আমরা দুজনে আস্তে আস্তে পালিয়ে যাই। আমি ঘাটে নৌকো ঠিক করে রেখেছি, এসো। মৃন্ময়ী অত্যন্ত কৃতজ্ঞ মনে একবার স্বামীর মুখের দিকে তাকালো। তারপর তাড়াতাড়ি উঠে কাপড় বদলে বেরোনোর জন্য তৈরি হয়ে নিল। মা, তুমি কিছু চিন্তা করো না। অপূর্ব মায়ের দুশ্চিন্তা দূর করার জন্য একটা চিঠি রেখে দিয়ে মৃন্ময়ীকে নিয়ে বেরিয়ে পড়ল। সেই অন্ধকার রাতে জনহীন নিস্তব্ধ গ্রামের পথে এই প্রথম মৃন্ময়ী স্বেচ্ছায় আর পরম নির্ভরতায় স্বামীর হাতটা ধরল। তার হৃদয়ের আনন্দ আর উত্তেজনা সেই কোমল স্পর্শের মাধ্যমে স্বামীর শিরার ভেতর ছড়িয়ে পড়তে লাগলো। আমি ধরেছি, সাবধান সাবধান, সাবধানে ওঠো। নৌকো সেই রাতেই ছেড়ে দিল। উত্তেজনার মাঝেও কিছুক্ষণের মধ্যেই মৃন্ময়ী ঘুমিয়ে পড়ল। পরদিন কি মুক্তি আর কি আনন্দ! নদীর দুধারে কত গ্রাম, বাজার, ফসলের ক্ষেত আর বন, দুধারে কত কত নৌকো যাতায়াত করছে। মৃন্ময়ী প্রতিটা তুচ্ছ বিষয়ে স্বামীকে হাজার একটা প্রশ্ন করতে লাগলো। ওই নৌকায় কি আছে? ওরা কোত্থেকে এসেছে? এই জায়গার নাম কি গো? এমন সব প্রশ্ন যার উত্তর অপূর্ব কোনো কলেজের বইতে পায়নি, আর তার কলকাতার অভিজ্ঞতাতেও সেসব কুলোচ্ছিল না। বন্ধুরা শুনলে লজ্জিত হবে, অপূর্ব এইসব প্রশ্নের প্রতিটারই উত্তর দিয়েছিল এবং বেশিরভাগ উত্তরের সঙ্গেই সত্যের কোনো মিল ছিল না। যেমন সে তিলের নৌকোকে
ওটা ওটা তো তিসির নৌকো। পাঁচবেড়ে গ্রামকে ওটা রায়নগর। আর মুনসেফ আদালতকে ওটা জমিদারি কাছারি। বলতে একটুও দ্বিধা করেনি। আর এই সব ভুল উত্তরে বিশ্বাসী মনের প্রশ্নকারিণীর আনন্দের বিন্দু মাত্র কমতি হল না। পরদিন সন্ধ্যায় নৌকো কুশিগঞ্জে গিয়ে পৌঁছল। টিনের ঘরে একটা ময়লা চৌকো কাচের লণ্ঠনে তেলের বাতি জেলে ছোট ডেস্কের ওপর একখানা চামড়ায় বাঁধানো মস্ত খাতা রেখে খালি গায়ে ঈশানচন্দ্র টুলের ওপর বসে হিসেব লিখছিলেন। 4 পেটি, এদিকে 30 পেটি। ঠিক তখনই নবদম্পতি ঘরের ভেতর ঢুকল। বাবা, সেই ঘরে এমন কণ্ঠস্বর আগে কখনো এমন ভাবে প্রতিধ্বনিত হয়নি। মিনুমা, মিনুমা। ঈশানের চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। তিনি কি বলবেন, কি করবেন কিছুই বুঝে উঠতে পারলেন না। তার মেয়ে আর জামাই যেন কোনো সাম্রাজ্যের রাজপুত্র আর রাজবধূ। এইসব পাটের বস্তার মধ্যে তাদের বসার মতো সিংহাসন কিভাবে বানানো যায় সেটাই যেন তার দিশেহারা বুদ্ধি ঠিক করতে পারছিল না। এসো বাবা, এসো, এসো বাবা, এসো। তোমাদের কোথায় বসাই বলো তো বাবা? আজ আনন্দের দিনে তোমাদের যে কিছু ভালো মন্দ খাওয়াবো। তারপর খাওয়ার আয়োজন, সেও এক মহা চিন্তা। দরিদ্র কেরানি নিজের হাতে ডাল ভাত রান্না করে খান। আজ এমন আনন্দের দিনে তিনি কি করবেন, কি খাওয়াবেন? বাবা, আজ আমরা সকলে মিলে রাঁধবো। আরে, এ তো উত্তম প্রস্তাব। অপূর্ব এই প্রস্তাবে ভীষণ উৎসাহ দেখালো। ঘরের মধ্যে জায়গা কম, লোক নেই, পর্যাপ্ত খাবার নেই, কিন্তু ছোট একটা ছিদ্র দিয়ে জল যেমন দ্বিগুণ বেগে বের হয়, তেমনি দারিদ্র্যের অভাবের মাঝখান থেকেও আনন্দ একেবারে উপচে পড়তে লাগলো। এভাবে কাটল 3 দিন। দিনে 2 বার নিয়ম করে স্টিমার এসে থামে। কত লোক, কত শোরগোল। সন্ধ্যেবেলায় নদীর ধার একদম নির্জন হয়ে যায়। তখন কি অবাধ স্বাধীনতা! আর 3 জনে মিলে রান্নার নানা জোগাড় করা, ভুল করা, এক করতে গিয়ে আর এক করে ফেলা। এহে, এটা কি করলে তুমি? এই যা, এবার কি হবে? তোরা সর দেখি, আমায় একটু জায়গা দে। তারপর মৃন্ময়ীর চুড়ির শব্দে মুখরিত স্নেহের হাতের পরিবেশন, শ্বশুর জামাইয়ের একসঙ্গে খাওয়া, মৃন্ময়ীর গিন্নিপনার 1001টা ভুল ধরে তাকে ঠাট্টা করা, আর তা নিয়ে মেয়েটির মিষ্টি ঝগড়া ও মিছে মিছি অভিমান বড্ড মায়াময় হয়ে উঠল। অবশেষে অপূর্ব জানালো, মৃন্ময়ী, আর তো বেশি দিন থাকা ঠিক হবে না। আরো কয়েকদিন যে থাকতে ইচ্ছে করছে। না মিনুমা, আর এখানে থেকে কাজ নেই। বিদায়ের দিন মেয়েকে বুকের কাছে টেনে নিয়ে মাথায় হাত রেখে ভাঙা গলায় ঈশান বললেন, মা, তুমি শ্বশুর ঘর উজ্জ্বল করে লক্ষ্মী হয়ে থেকো। কেউ যেন আমার মিনুর কোনো দোষ না ধরতে পারে। মৃন্ময়ী কাঁদতে কাঁদতে স্বামীর সঙ্গে বিদায় নিল। আর ঈশান একা সেই ছোট্ট কিন্তু দ্বিগুণ নিরানন্দ সংকীর্ণ ঘরের মধ্যে ফিরে গিয়ে দিনের পর দিন, মাসের পর মাস আগের মতোই মাল ওজন করতে থাকলেন। এই অপরাধী যুগল বাড়ি ফিরে আসার পর মা অত্যন্ত গম্ভীর হয়ে রইলেন, কোনো কথাই বললেন না। কারো ব্যবহারের ওপর এমন কোনো দোষারোপও করলেন না যা কেউ খণ্ডন করার চেষ্টা করতে পারে। এই নীরব অভিযোগ আর নিস্তব্ধ অভিমান যেন লোহার ভারের মতো সমস্ত ঘরকন্যার ওপর অটলভাবে চেপে রইল।
অবশেষে তা অসহ্য হয়ে উঠলে অপূর্ব এসে বলল, মা, কলেজ খুলেছে, এখন আমাকে আইন পড়তে যেতে হবে। তা বউয়ের কি করবে? বউ এখানেই থাক। না বাপু, কাজ নেই, তুমি বরং তাকে তোমার সঙ্গে নিয়ে যাও। সচরাচর মা অপূর্বকে তুই করে বললেও আজ তুমি বলে সম্বোধন করলেন। অপূর্ব অভিমান করে বলল, আচ্ছা, তাই হবে। কলকাতা যাওয়ার আয়োজন শুরু হয়ে গেল। যাওয়ার আগের রাতে অপূর্ব বিছানায় এসে দেখল মৃন্ময়ী কাঁদছে। হঠাৎ তার মনে খুব আঘাত লাগলো। মিনু, আমার সঙ্গে তোমার কলকাতায় যেতে ইচ্ছা করছে না? না। তুমি আমাকে ভালোবাসো না? এই প্রশ্নের কোনো উত্তর সে পেল না। অনেক সময় এই প্রশ্নের উত্তরটা খুব সহজ হয়, আবার এক এক সময় এর মধ্যে মনের এমন সব জটিল রহস্য মিশে থাকে যে এক বালিকার কাছ থেকে তার উত্তর আশা করা যায় না। রাখালকে ছেড়ে যেতে তোমার মন কেমন করছে? মৃন্ময়ী খুব সহজভাবেই উত্তর দিল, বালক রাখালের প্রতি এই বিয়ে পাশ করা উচ্চশিক্ষিত যুবকের মনে সূচের মতো সূক্ষ্ম অথচ খুব ধারালো এক ঈর্ষার জন্ম হলো। সে বলল, আমি কিন্তু অনেক দিন আর বাড়ি আসতে পারবো না মিনু। এই সংবাদ শুনে মৃন্ময়ীর কিছুই বলার ছিল না। অপূর্ব আবার বলল, বোধহয় 2 বছর কি তার চেয়েও বেশি হতে পারে। তখন মৃন্ময়ী ফরমাস করল, তুমি ফিরে আসার সময় রাখালের জন্য একটা 3 মুখো ইস্পাতের ছুরি কিনে নিয়ে এসো। হ্যাঁ। অপূর্ব শোয়া অবস্থা থেকে একটু উঠে বসল। তুমি তাহলে এখানেই থাকবে? হ্যাঁ, আমি মায়ের কাছে গিয়ে থাকবো। আচ্ছা, তাই থেকো। যতদিন না তুমি আমাকে আসার জন্য চিঠি লিখবে আমি আসবো না। খুশি তো? মৃন্ময়ী এই প্রশ্নের উত্তর দেওয়া অপ্রয়োজনীয় মনে করে ঘুমিয়ে পড়ল, কিন্তু অপূর্বর ঘুম হল না। সে বালিশে ঠেস দিয়ে বসে রইল। অনেক রাতে হঠাৎ চাঁদ উঠল, আর চাঁদের আলো এসে বিছানায় পড়ল। অপূর্ব সেই আলোয় মৃন্ময়ীর দিকে তাকিয়ে রইল। তাকিয়ে থাকতে থাকতে তার মনে হল যেন রূপকথার রাজকন্যাকে কেউ রূপোর কাঠি ছুঁয়ে অচেতন করে রেখে গেছে। একবার কেবল সোনার কাঠি পেলেই এই ঘুমন্ত আত্মাটিকে জাগিয়ে তুলে মালা বদল করে নেওয়া যায়। রূপোর কাঠি হলো হাসি, আর সোনার কাঠি হলো চোখের জল। ভোরবেলায় অপূর্ব মৃন্ময়ীকে জাগিয়ে দিল। মিনু, 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 আমার যাওয়ার সময় হয়েছে। চলো চলো, তোমাকে তোমার মায়ের বাড়িতে রেখে আসি। মৃন্ময়ী বিছানা ছেড়ে উঠে দাঁড়ালে অপূর্ব তার 2 হাত ধরে বলল, এখন আমার একটা আবদার আছে। আমি অনেক সময় তোমার অনেক সাহায্য করেছি, আজ যাওয়ার সময় তার একটা পুরস্কার দেবে? কি? তুমি ইচ্ছা করে ভালোবেসে আমাকে একটা চুমু দাও। অপূর্বর এই অদ্ভুত আবদার আর গম্ভীর মুখ দেখে মৃন্ময়ী হেসে উঠল। হাসি থামিয়ে মুখ বাড়িয়ে চুমু খেতে গিয়েও আর পারল না। খিলখিল করে হেসে উঠল মৃন্ময়ী। এভাবে 2 বার চেষ্টা করে শেষে হাল ছেড়ে দিয়ে মুখে কাপড় চাপা দিয়ে হাসতে লাগলো। শাসন করার ছলে অপূর্ব তার কান বলে দিল, পাজি মেয়ে। অপূর্বর পণ খুব কঠিন।
জোর করে কেড়ে নেওয়া বা দস্যুবৃত্তি করাকে সে আত্মসম্মানের অপমান মনে করে। সে দেবতার মতো সগৌরবে থেকে স্বেচ্ছায় দেওয়া উপহার চায়, নিজের হাতে কিছুই তুলে নেবে না। মৃন্ময়ী আর হাসল না। তাকে ভোরের আলোয় নির্জন পথ দিয়ে তার মায়ের বাড়িতে রেখে এসে অপূর্ব নিজের বাড়িতে ফিরে এলো। মাকে গিয়ে বলল, মা, ভেবে দেখলাম বউকে আমার সঙ্গে কলকাতায় নিয়ে গেলে আমার পড়াশোনার ক্ষতি হবে। ওখানে ওর কোনো সঙ্গীও তো নেই। তুমি তো তাকে এ বাড়িতে রাখতে চাও না, তাই আমি ওকে ওর মায়ের বাড়িতেই রেখে এলাম। এক গভীর অভিমানের মধ্যে দিয়ে মা আর ছেলের বিচ্ছেদ হলো। মায়ের বাড়িতে এসে মৃন্ময়ী দেখল কোনো কিছুতেই আর মন বসছে না। বাড়িটা যেন আগা গোড়া বদলে গেছে। সময় আর কাটতেই চায় না। কি করবে, কোথায় যাবে, কার সঙ্গে দেখা করবে ভেবেই পেল না মৃন্ময়ী। তার হঠাৎ মনে হলো যেন পুরো বাড়িতে আর পুরো গ্রামে কোনো মানুষ নেই, যেন ভর দুপুরে সূর্যগ্রহণ লেগেছে। সে কিছুতেই বুঝতে পারল না আজ কলকাতায় চলে যাওয়ার জন্য কেন তার মন এত ছটফট করছে, অথচ কাল রাতেই তো এই ইচ্ছের কোনো নামগন্ধ ছিল না। কাল সে জানত না যে জীবনের যে অংশটাকে ফেলে আসার জন্য সে এত জেদ ধরেছিল, তার আগেই সেই জীবনের স্বাদ পুরোপুরি বদলে গেছে। গাছের পাকা পাতার মতো আজ সে সেই পুরনো অতীত জীবনটাকে ইচ্ছে করে অনায়াসে দূরে ছুঁড়ে ফেলে দিল। গল্পে শোনা যায় দক্ষ কারিগর এমন ধারালো তলোয়ার বানাতে পারে যা দিয়ে মানুষকে দুভাগ করলেও সে টের পায় না। অবশেষে নাড়া দিলে তবেই দুখণ্ড আলাদা হয়ে যায়। বিধাতার তলোয়ারও ঠিক তেমনই সূক্ষ্ম। তিনি কখন যে মৃন্ময়ীর শৈশব আর যৌবনের মাঝখানে আঘাত করেছিলেন সে তা টেরই পায়নি। আজ হঠাৎ এক নাড়া খেয়ে শৈশবটুকু যৌবন থেকে আলাদা হয়ে পড়ে গেল, আর মৃন্ময়ী অবাক হয়ে বিষণ্ণ মনে তাকিয়ে রইল। মায়ের বাড়িতে নিজের সেই পুরনো শোয়ার ঘরটাকে আর আপন মনে হলো না মৃন্ময়ীর। সেখানে যে মেয়েটি থাকত সে যেন হঠাৎ আর নেই। এখন হৃদয়ের সব স্মৃতি সেই অন্য একটা বাড়ি, অন্য একটা ঘর আর অন্য একটা বিছানাকে ঘিরে গুনগুন করে বেড়াতে লাগলো। মৃন্ময়ীকে আর বাইরে কোথাও দেখা যায় না। তার হাসির শব্দ আর শোনা যায় না। রাখাল তাকে দেখলে এখন ভয় পায়। খেলার কথা তার মনেও আসে না। মা, আমাকে শ্বশুর বাড়িতে রেখে আয়। এদিকে বিদায়ের সময় ছেলের বিষণ্ণ মুখ মনে করে অপূর্বর মায়ের বুক ফেটে যাচ্ছিল। সে যে রাগ করে বউকে বেয়ানের বাড়িতে রেখে এসেছে সেটা তার মনে খুব বিঁধতে লাগলো। এমন সময় একদিন মাথায় কাপড় দিয়ে মৃন্ময়ী শুকনো মুখে শাশুড়ির পায়ের কাছে পড়ে প্রণাম করল। মা, আমায় ক্ষমা করুন। শাশুড়ি তখনই জল ভরা চোখে তাকে বুকে জড়িয়ে ধরলেন। বৌমা, আয় মা, বুকে আয়। মুহূর্তের মধ্যে দুজনের মান অভিমান মিটে গেল। শাশুড়ি বউয়ের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। এ তো আর সেই মৃন্ময়ী নেই। এমন পরিবর্তন সবার পক্ষে সম্ভব নয়। বড় পরিবর্তনের জন্য বড় শক্তির প্রয়োজন হয়। শাশুড়ি ঠিক করেছিলেন মৃন্ময়ীর দোষগুলো একটা একটা করে শুধরে দেবেন, কিন্তু এক অদৃশ্য সংশোধনকারী, এক
অজানা উপায়ে মৃন্ময়ীকে যেন নতুন জন্ম দিয়ে দিল। এখন মৃন্ময়ীও শাশুড়িকে বুঝতে পারল, শাশুড়িও মৃন্ময়ীকে চিনতে পারলেন। গাছের সঙ্গে ডালপালার যেমন মিল, সমস্ত ঘরকন্যা তেমনি একে অপরের সাথে মিলে মিশে এক হয়ে গেল। মৃন্ময়ীর শরীরে আর হৃদয়ের সমস্ত রেখায় এই যে এক গম্ভীর স্নিগ্ধ বিশাল নারীত্বের প্রকাশ ঘটল, তা যেন তাকে এক অজানা যন্ত্রণা দিতে লাগল। প্রথম আষাঢ়ের সজল কালো মেঘের মতো তার হৃদয়ে এক দীর্ঘ অভিমান জমে উঠল। সেই অভিমান তার চোখের দীর্ঘ পল্লবের ওপর আরো গভীর ছায়া ফেলল। সে মনে মনে বলতে লাগল, আমি আমাকে বুঝতে পারিনি বলে তুমি কেন বুঝলে না আমাকে? তুমি কেন আমাকে শাস্তি দিলে না? তোমার ইচ্ছে মতো আমাকে কেন চালালে না? আমি রাক্ষসী যখন তোমার সঙ্গে কলকাতায় যেতে চাইলাম না, তখন তুমি জোর করে ধরে নিয়ে কেন গেলে না? তুমি কেন আমার কথা শুনলে, আমার অনুরোধ মানলে, আমার অবাধ্যতা সহ্য করলে? তারপর সেই যে একদিন সকালে অপূর্ব পুকুর ধারে নির্জন পথে তাকে আটকে দিয়ে কিছু না বলে শুধু তার মুখের দিকে তাকিয়েছিল, সেই পুকুর, সেই পথ, সেই গাছের তলা, সকালের রোদ আর সেই আবেগ ভরা গভীর দৃষ্টির কথা তার মনে পড়ল। হঠাৎ সে তার সব অর্থ বুঝতে পারল। তারপর সেই বিদায়ের দিনের সেই চুমু, যা অপূর্বর দিকে এগিয়ে গিয়েও ফিরে এসেছিল, সেই অসম্পূর্ণ চুম্বন এখন মরুভূমির তৃষ্ণার্ত পাখির মতো বারবার সেই অতীত মুহূর্তের দিকে ছুটতে লাগল। কিছুতেই আর তার তৃষ্ণা মিটল না। এখন সারাক্ষণ মনে হয়, আহা, সেই সময় যদি এমন করতাম, অমুক প্রশ্নের যদি এই উত্তর দিতাম, তখন যদি এমন হতো। অপূর্বর মনে একটা আক্ষেপ ছিল যে মৃন্ময়ী তাকে ঠিক মতো চিনতে পারল না। মৃন্ময়ীও আজ বসে বসে ভাবে, তিনি আমাকে কি মনে করলেন, কি বুঝে চলে গেলেন? অপূর্ব তাকে যে শুধু এক চঞ্চল চপল নির্বোধ বালিকা হিসেবেই জানল, তাকে হৃদয়ের অমৃত ধারায় প্রেমের পিপাসা মেটাতে সক্ষম এক নারী হিসেবে চিনল না। এই লজ্জায় আর ধিক্কারে সে দগ্ধ হতে লাগল। চুম্বনের আর সোহাগের সেই সব পাওনা সে এখন অপূর্বর বালিশের ওপর চোখের জলে মেটাতে লাগল। এভাবে কতদিন যে কাটল। অপূর্ব বলে গিয়েছিল, যতদিন না তুমি আমাকে আসার জন্য চিঠি লিখবে, আমি আসব না। খুশি তো? মৃন্ময়ী সেটা মনে করে একদিন ঘর বন্ধ করে চিঠি লিখতে বসল। অপূর্ব তাকে যে সোনালি পাড় দেওয়ার রঙিন কাগজ দিয়েছিল, সেটা বের করে ভাবতে লাগলো। অনেক যত্ন করে লাইন বাঁকা করে আঙুলে কালি মেখে অক্ষর ছোট বড় করে কোনো সম্বোধন ছাড়াই একবারে লিখল, তুমি আমাকে চিঠি লেখো না কেন? তুমি কেমন আছো? আর তুমি বাড়ি এসো। আর কি লিখবে কিছুই ভেবে পেল না সে। আসল কথাগুলো সব বলা হয়ে গেল বটে, কিন্তু মনুষ্য সমাজে মনের ভাব আরেকটু বাহুল্য করে প্রকাশ করতে হয়। মৃন্ময়ী সেটা বুঝল, তাই আরো কিছুক্ষণ ভেবে নতুন কটা কথা যোগ করল। এইবার তুমি আমাকে চিঠি লিখো, আর কেমন আছো লিখো, আর বাড়ি এসো।
মা ভালো আছেন, বিশ্বপতি ভালো আছে। কাল আমাদের কালো গরুর বাছুর হয়েছে। এই বলে চিঠি শেষ করল মৃন্ময়ী। খামে ভরে প্রতিটি অক্ষরের ওপর ভালোবাসা দিয়ে লিখল, শ্রীযুক্ত বাবু অপূর্ব কৃষ্ণ রায়। ভালোবাসা যতই থাকুক তবুও লাইন সোজা হলো না, অক্ষর সুন্দর হলো না, আর বানানো ঠিক হলো না। খামের ওপর নামের বাইরেও যে আরো কিছু, যেমন ঠিকানা লিখতে হয়, সেটা মৃন্ময়ী জানত না। পাছে শাশুড়ি বা অন্য কেউ দেখে ফেলে, সেই লজ্জায় চিঠিটা এক বিশ্বস্ত পরিচারিকার হাত দিয়ে ডাকে পাঠিয়ে দিল। বলাই বাহুল্য, এই চিঠির কোনো ফল হলো না। অপূর্ব বাড়ি এলো না। মা দেখলেন ছুটি হলেও অপূর্ব বাড়ি এলো না। তিনি ভাবলেন ছেলে এখনো তাঁর ওপর রাগ করে আছে। মৃন্ময়ীও নিশ্চিত হলো যে অপূর্ব তার ওপর বিরক্ত হয়ে আছে। তখন নিজের পাঠানো সেই চিঠির কথা মনে করে সে লজ্জায় মরে যেতে লাগলো। সেই চিঠিটা যে কত তুচ্ছ ছিল, তাতে যে কোনো মনের কথাই লেখা হয়নি, আর সেটা পড়ে অপূর্ব যে মৃন্ময়ীকে আরো বেশি ছেলে মানুষ ভাবছে আর মনে মনে অবজ্ঞা করছে, এ কথা ভেবে সে তীরের আঘাতে বিদ্ধ হওয়া পাখির মতো ছটফট করতে লাগলো। পরিচারিকাকে বারবার করে জিজ্ঞেস করলো, আচ্ছা, চিঠিটা তুই কি সত্যি ডাকে দিয়ে এসেছিস? দাসী তাকে হাজারবার ভরসা দিয়ে বলল, হ্যাঁ গো, আমি নিজের হাতে বাক্সের মধ্যে ফেলেছি। তা বাবু এতদিনে কবেই পেয়ে গেছেন। অবশেষে অপূর্বর মা একদিন মৃন্ময়ীকে ডেকে বললেন, বৌমা, অপু তো অনেকদিন বাড়ি এলো না, তাই ভাবছি কলকাতায় গিয়ে ওকে একবার দেখে আসি। তা তুমি সঙ্গে যাবে? হ্যাঁ মা। মৃন্ময়ী রাজি হয়ে মাথা নাড়ল। তারপর নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে বালিশ বুকে চেপে ধরে মনের আবেগে হাসতে আর ছটফট করতে লাগলো। কিন্তু একটু পরেই আবার গম্ভীর আর বিষণ্ণ হয়ে আশঙ্কায় কাঁদতে শুরু করলো। অপূর্বকে কোনো খবর না দিয়েই এই দুই অনুতপ্ত নারী তার ক্ষমা ভিক্ষা করার জন্য কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন। অপূর্বর মা সেখানে গিয়ে তার জামাইয়ের বাড়িতে উঠলেন। সেদিন মৃন্ময়ীর চিঠির আশা ছেড়ে দিয়ে সন্ধেবেলায় অপূর্ব নিজের প্রতিজ্ঞা ভেঙে নিজেই তাকে চিঠি লিখতে বসেছে। কিন্তু কোনো কথাই তার পছন্দ হচ্ছে না। সে এমন একটা সম্বোধন খুঁজছে যাতে ভালোবাসাও প্রকাশ পায়, আবার অভিমানও ফুটে ওঠে। কিন্তু মনের মতো শব্দ খুঁজে না পেয়ে নিজের মাতৃভাষার ওপরেই তার রাগ হচ্ছিল। স্নেহের না না না, আদরের মিনু। দূর। এমন সময় ভগ্নিপতির চিঠি এলো। অপু, মা এসেছেন। তুমি তাড়াতাড়ি এসে পৌঁছো এবং রাতে এখানেই খাওয়া দাওয়া করো। সব খবরই ভালো। এমন আশ্বাস থাকলেও অপূর্ব এক অজানা আশঙ্কায় বিষণ্ণ হয়ে পড়ল। সে দেরি না করে বোনের বাড়ি গিয়ে পৌঁছল। দেখা হতেই মাকে জিজ্ঞেস করল, মা, সব ভালো তো? সব ভালো। তুই ছুটিতে বাড়ি গেলি না, তাই আমি তোকে নিতে এলাম। সেজন্য এত কষ্ট করে এখানে আসার কি দরকার ছিল? আমার আইন পরীক্ষার পড়াশুনো। খাওয়ার সময় বোন জিজ্ঞেস করল, দাদা, এবার বউকে তোমার সঙ্গে আনলে না কেন? আইন পরীক্ষার পড়াশুনো, তাই। ভগ্নিপতি হেসে বললেন, ওসব বাজে অজুহাত। আমাদের ভয় আনা সাহস হয়নি, এই তাই তো? ভয়ঙ্কর লোকই বটে। ছেলে মানুষ হঠাৎ দেখলে সত্যি তো আটকে উঠতে পারে।
এভাবেই হাসি ঠাট্টা চলতে লাগলো, কিন্তু অপূর্ব ভীষণ বিষণ্ণ হয়ে রইল। কোনো কথাই তার ভালো লাগছিল না। তার কেবলই মনে হচ্ছিল মা যখন কলকাতায় এলেন তখন মৃন্ময়ী চাইলে অনায়াসেই তার সঙ্গে আসতে পারত। বোধহয় মা তাকে সঙ্গে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু সে রাজি হয়নি। এই ভয়ে সে মাকে এ নিয়ে কোনো প্রশ্ন করতে পারল না। পুরো জীবন আর পৃথিবীটাই তার কাছে এক মস্ত ভুল বলে মনে হতে লাগলো। খাওয়ার পর জোরে হাওয়া দিয়ে প্রবল বৃষ্টি শুরু হলো। দাদা, আজ আমাদের এখানেই থেকে যাও। না না না, বাড়ি যেতে হবে, আমার কাজ আছে। বাবা, রাতে তোমার আবার এত কিসের কাজ? এখানে এক রাত থেকে গেলে তো তোমাকে কারোর কাছে জবাবদিহি করতে হবে না। তোমার আর ভাব নাকি? জিজ্ঞেস করার লোকটাকে তো সঙ্গেই আনোনি। শুধু মস্করা। না না দাদা, তোমার এই ঝড় বৃষ্টিতে বেরিয়ে কাজ নেই, আজ থেকেই যাও। অনেক জোরাজুরির পর অনিচ্ছা সত্ত্বেও অপূর্ব সে রাতে থেকে যেতে রাজি হলো। দাদা, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, তুমি আর দেরি করো না, শুতে যাও। অপূর্বরও সেটাই ইচ্ছে ছিল। বিছানায় অন্ধকারের মধ্যে একা হতে পারলেই সে বাঁচে। কারো কথার উত্তর দিতে তার ভালো লাগছিল না। শোয়ার ঘরের দরজায় এসে দেখল ঘর অন্ধকার। বাতাসে আলো নিভে গেছে দেখছি, আলো এনে দেবো কি দাদা? না, দরকার নেই, আমি রাতে আলো রাখি না। বোন চলে গেলে অপূর্ব অন্ধকারে সাবধানে খাটের দিকে এগিয়ে গেল। সে যেই খাটে উঠতে যাবে অমনি হঠাৎ চুড়ির ঝংকার তুলে এক জোড়া নরম হাত তাকে শক্ত বাঁধনে জড়িয়ে ধরল এবং ফুলের মতো এক জোড়া ঠোঁট দস্যুর মতো অতর্কিতে তার উপর আছড়ে পড়ে গভীর আবেগে চুমু খেতে লাগল। বিস্ময় প্রকাশ করার কোনো সুযোগই তাকে দিল না। অপূর্ব প্রথমে চমকে উঠলেও পরে বুঝতে পারল অনেক দিনের এক হাসি তামাশায় বাধা পাওয়া অসম্পূর্ণ চেষ্টার আজ চোখের জলের ধারায় সমাপ্তি হলো। দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশা, এমন দিনে মন খোলা যায়, এমন মেঘ স্বরে বাদল ঝড় ঝরে, তপন হীন ঘন তমসা, এমন দিনে তারে বলা যায়। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।